দীপ বুঝল অর্পণা ব্যথা পাচ্ছে, তবুও রাগ সামলাতে পারছে না। মুখটা ঝাড়া মেরে ছেড়ে দিয়ে দাঁতে দাঁত পিষে বলল, থাকিস কেন? এখন তোর বাপ কই? সকালে তো বাপ নিয়ে কত পটর পটর করলি। এখন তুই বাপের বাড়ি রেখে একটা ছেলের ফ্ল্যাটে পড়ে আছিস কেন? তোর বাপের কাছে যা। স্বামীর বাড়ি থেকে বেরিয়ে যখন একটা ছেলের বাড়িতে থাকতে হবে, তাহলে বেরিয়ে আসলি কেন? তোকে কেউ বেরোতে বলেছিল? এমনি তোর কারণে প্যাচে পড়ে আছি। খাড়তেরা নারী একটা। তোর ঘাড়ের রগ আমি একটা একটা ছিড়বো, তারপর হসপিটালে ভর্তি করিয়ে অপারেশনের মাধ্যমে সেগুলো সোজা করে তোর ঘাড়তার আমি সব আব্দুর করব। অর্পণার ভিতরটা ভেঙে এলো। যার জন্য চুরি করলো সেই আজ চোর বলে গালি দিচ্ছে। এই লোকের জন্যই তো পাপ্পার সাথে ঝামেলা করে নিজের বাড়ি ঘর শখ, নিজের পুরো অতীত ফেলে চলে এসেছিল। আজ এই লোক তাকে খোঁটা দিচ্ছে কেন সে বাপের বাড়ি যাচ্ছে না। ভিতরে ভিতরে কষ্ট হলেও উপরে উপরে তা প্রকাশ করল না অর্পণা। শক্ত হয়ে তাকিয়ে রইল নীরবে। কিছু কিছু সময়ে নীরবতা সম্মতির লক্ষণ হয় না। কখনো কখনো ব্যর্থতা, অসফলতা, নীরব যন্ত্রণাও আমাদের বোবা বানিয়ে দেয়। আমরা যারা চট করে মানুষের সামনে কাঁদতে পারি না, তারা বুকের মাঝে হাজারটা তোলপাড় চললেও এর বিপরীতে শুধু নীরব থাকতে জানে। অর্পণাও সেই ধাঁচের মানুষ। যতই একা একা কাঁদুক না কেন, খুব বিশ্বস্ত কারোর সামনেও কাঁদতে পারে না মেয়েটা। নিজের দুর্বলতা কারোর কাছে প্রকাশ করা তার দ্বারা সম্ভব না, তাই চুপ রইল। কিন্তু ওর নীরবতা সহ্য হলো না দীপের। যদিও মেয়েটার মুখে মুখে তর্ক করার স্বভাবটা তার বিরক্ত লাগে, তবুও এখন তর্ক না করায় কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। দীপ হালকা ধমকের স্বরে আবার বলল, কি হলো? অ্যান্সার দে। কেন থাকিস ওই ছেলের বাড়িতে? অর্পণা মলিন কণ্ঠে বলল। এমনি ছাড়ুন, আমি ফিরতে চাই। দীপ একটু শব্দ করে হাসল। নিজের মাথার হেলমেটটা খুলে পিছনে রেখে অর্পণার গলার ভাঁজে হাত গলিয়ে মাথাটা উঁচু করে নিজের মুখোমুখি করে ফিসফিসানো স্বরে বলল, কোথায় ফিরবি? তোর ডান বাম সোজা বাঁকা উপর নিচে সামনে পেছনে সবখানে আমার অস্তিত্ব। যেইখানে যাবি সেখানেই দীপ মির্জাকে পাবি। মুখের উপর থেকে মুখ সরিয়ে অর্পণার কাঁধে পড়ে থাকা চুলগুলো সরিয়ে সেখানে লম্বা শ্বাস টেনে, দীপ মির্জা, তোর চারপাশে শুধুই দীপ মির্জা। মানুষ ভিলেনের জীবন থেকে পালানোর চেষ্টা করে, আর তুই তুই নিজে থেকে এসে হাজিরা দিয়েছিস। এমনি এমনি ছাড়া পেয়ে যাবি? দীপের স্পর্শে না চাইতেও মিইয়ে গেল অর্পণা। ভিতরকার কোমল অনুভূতিগুলো নাড়া দিল। সে কিছুটা ব্যাকুল কণ্ঠেই বলে ফেলল, ছাড়া পাবো না কেন? কেন ছাড়তে চান না আমায়? এই আটকে রাখতে চাওয়ার কারণ কি দীপ? ভালোবাসেন আমায়? তো আপনি কি ভাবেন আমি আপনাকে ভালোবাসি? দীপের মুখের সেই কাঠিন্যতা হুট করেই নিভে গেল। এক হাতে ঘাড় ডলে অন্যদিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, ভালোবাসা? হাহ, সেটা আর হওয়ার নয়। ভালোবাসা তো একবারই হয়। আমার পারুর জন্য হয়েছিল। তবে তোমাকে আমার প্রয়োজন। তোমার সাথে ৮ মাস সংসার করেছি। তোমায় ছাড়তে পারবো না। ভালো থাকার জন্য হলেও তোমাকে আমার প্রয়োজন। এটুকুই। শোনো মেয়ে, আমি তোমায় সব দেব। সুখ স্বাচ্ছন্দ্য সংসার সম্মান সব দেব, তবে ভালোবাসাটা না। সম্ভব না। ওরা পাবে না। ওটা একান্ত পারুর। আশা করো না। অর্পণার আপ্লুত হওয়া আবেগটুকু ধপ করে নিভে গেল। মন জুড়ে ঘন আধার নামল। সে দীপের প্রয়োজন, কারণ ৮টা মাস সংসার করার পর দীপ অর্পণাকে ছাড়তে পারছে না। অথচ অর্পণা দীপের প্রয়োজন নয়, বরং প্রিয়জন হতে চেয়েছিল। অর্পণা হুট করেই শব্দ করে হেসে দিল। দীপের বুকে সজোরে ধাক্কা মেরে বলল, না, বাসি না। আমিও আপনাকে ভালোবাসি না, আর না আপনাকে আমার প্রয়োজন আছে। যেহেতু আমার আপনাকে প্রয়োজন নেই, সেহেতু আপনার সাথে থাকার কোনো মানেই হয় না। আমি আমার মর্জির মতো চলবো, যেমনটা সারা জীবন হয়ে এসেছে। অর্পণা সর্বশক্তি দিয়ে ধাক্কা দিয়েও দীপকে এক চুল নাড়াতে পারেনি। এটা অনুভূত হতেই দীপ ঠোঁট বাঁকিয়ে হাসল। অর্পণা টেনে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, তোমার মতামত চেয়েছি আমি। তুমি ঘরের বউ, বউয়ের মতো থাকবে। জামাইয়ের কথা শুনবে, জামাইয়ের আবদার পূরণ করবে। দ্যাটস ইট। আবারও বলছি, তুমি সব পাবে, শুধু ভালোবাসা ছাড়া। এটা মানতে শেখো। মানতে না পারলেও সমস্যা নেই, শুধু আমার কথা মতো চললেই হবে। দীপের নরম স্বরে বলা তিক্ত কথাগুলো খুব লাগলো অর্পণার।
আচ্ছা, দীপ কি তাকে দয়া করতে চাচ্ছে? হয়তো ভাবছে অর্পণা অবলা, ছেড়ে দিলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে, তাই দয়া করে নিজের কাছে রাখতে চাচ্ছে। অর্পণা এবার রাগল না, তপ্ত শ্বাস ফেলে দীপের দিকে তাকিয়ে নরম স্বরে বলল, আপনি কি আমায় অসহায় মেয়ে ভেবে দয়া করতে চাচ্ছেন? কোনো প্রয়োজন নেই ওসবের। আমার নিজের মতো চলার ক্ষমতা আছে। আমি খুব শীঘ্রই নিজের রাস্তা বেছে নিব। আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। যেটা হয়েছে সেটা আমার নিজের ইচ্ছাকৃত। আপনাকে সুস্থ করার দায় কেউ আমার উপর চাপিয়ে দেয়নি। তাই আপনার এতে কোনো দোষ নেই। আর সবচেয়ে ইম্পোর্টেন্ট হলো আমি যদি আপনাকে ভালোবেসে ফেলতাম তাহলে একটা কথা ছিল। আপনার প্রতি আমার সেরকম ফিলিংস নেই। সুতরাং আমাদের আলাদা হয়ে যাওয়াটাই বেটার। দীপ ঠোঁট কামড়ে হাসল। অর্পণার ঠোঁটের মধ্যভাগে থাকা তিলকটা স্পর্শ করে বলল, বয়ানটা সুন্দর ছিল, ফ্যান্টাস্টিক। আমার মনে ধরেছে। তো শক্তিশালী নারী রাতে এত ছটফট করেন কেন? কোনো ফিলিংস না থাকলে কানাকাটি করার কারণ কি, ডিটেকটিভ কন্যা? রাতের কথা উঠতেই থতমত খেল অর্পণা। কি এক জ্বালা! এই লোক জানে কিভাবে সে যে রাতে কান্না করেছে। মনে মনে থতমত খেলেও উপরে প্রকাশ করল না, বরং তর্জনী আঙ্গুল তুলে শাঁসিয়ে বলল, দেখুন, হয়তো কথা বলবেন না একদম। আমি দুই আঙ্গুল দিয়ে অর্পণার দুই ঠোঁট চেপে ধরল দীপ। অনেকটা ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে তপ্ত শ্বাস ফেলে বলল, শ্শ্, এত কথা শুনতে চাই না। আমি এখন রাইড করব, তাও খুব স্পিডে। একদম শক্ত করে জড়িয়ে ধরবে, ওকে? অর্পণা দ্রুত দুদিকে মাথা নাড়ল, মানে ধরবে না। দীপ অর্পণার ঠোঁট থেকে হাত সরিয়ে অর্পণার হাত টেনে নিজ উদম পিঠ বরাবর রেখে বলল, বললাম না একটা কথাও না, যা বলবো চুপচাপ শুনবে। জড়িয়ে ধরো। অর্পণা হাত সরিয়ে নিল। রেগে গেল দীপ, ধমকে বলল, শক্ত করে ধরতে বললাম না? এই বেয়াদবের বাচ্চা, কথা কানে যায় না? ধরবি নাকি খুন করব বল? বলতে বলতে আবারও অর্পণার হাত টেনে পিঠে রাখল। অর্পণা ঝাড়া দিয়ে হাত সরিয়ে নিয়ে বলল, খুন করে ফেলেও আমি আপনাকে ধরবো না। আমি এখন নামবো। পা ছাড়ুন। কে শোনে কার কথা? দীপ কখনো কারোর কথা কানে তুলেছে নাকি? সে প্রথমে অর্পণাকে ছাড় দিল। ছাড়া পেয়ে অর্পণা কিছুটা অবাক হলো, ভাবতে পারেনি ছেড়ে দিবে। হয়তো অর্পণা নিজেই চায়নি যে দীপ ওকে ছেড়ে দিক। অর্পণার অবাকতার মাঝে আরও অবাক করে দিয়ে দীপ ওর গলায় মুখ ডুবিয়ে দিল। আকস্মিক কাণ্ডে বাইকের পিছন দিকে হেলে পড়ল অনেকটা। গলায় দীপের গভীর স্পর্শ পেয়ে কেঁপে উঠল অর্পণা। না চাইতেও জড়িয়ে ধরল পাষাণ মানবের শক্তপোক্ত পিঠ। দীপ সেভাবে থেকে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসল। পরপর মুখটা কানের কাছে নিয়ে ফিসফিস করে বলল, আমি দীপ মির্জা খুব ভালো করেই জানি খাকে কোন পথে সোজা করতে হয়, ঘাড় তেরা বউ। কথাটা বলে কানের লতিতে অধর ছোঁয়ালো। দীপের গম্ভীর স্বর, নরম কোমল স্পর্শে দ্বিগুণ হাড়ে কেঁপে উঠল অর্পণা। সাথে সাথে শক্ত করে ধরল দীপের পৃষ্ঠদ্বয়ে থাকা শার্ট। অর্পণার হাতের দৃঢ়তা টের পেয়ে বাইক স্টার্ট দিল দীপ। বাইক চলছে নিজের মতো, তবে দীপ এখনও অর্পণার গলা থেকে সরে যায়নি। অর্পণা সেটা খেয়াল করতেই ভয়ার্ত কণ্ঠে বলল, দীপ সরুন, অ্যাক্সিডেন্ট হবে। দীপ ওভাবে থেকেই নরম স্বরে বলল, চলো মরে যাই। আমার সাথে মরতে পারবে না? অর্পণা কিছু বলতে পারল না। সে পারবে, সত্যি দীপের সাথে মরতে পারবে। এই মরণ তার জন্য সৌভাগ্য স্বরূপ হবে। প্রায় অনেকটা সময় পর মুখ তুলে অর্পণার দিকে তাকালো দীপ। পরপরই এক হাতে বাইক হ্যান্ডেল করে অন্য হাতে অর্পণার মাথাটা বুকের সাথে চেপে ধরল। বাইকের স্পিডের জন্য অর্পণার ভয় না হলেও এই পাষাণ অহংকারী মানবের বুকের ধুকপুকানিতে ভয় হচ্ছে। এই ধুকপুকানি সে টানা ৮ মাস মন দিয়ে শুনেছিল। শুনতে শুনতে অভ্যাস হয়ে গিয়েছিল। এর মাঝে ১২টা দিন শুনতে না পেয়ে তার যা অবস্থা হয়েছিল, এখন আবারও পাওয়ার পর না পেলে আরও করুণ অবস্থা হবে তার। দ্বীপের বুকের ধুকপুকানি মাপতে মাপতে হুট করেই গতকাল রাতে না হওয়া ঘুমটা চোখে এসে হানা দিল। সাইকোলজি বলে, আমরা প্রিয় মানুষের সান্নিধ্যে আসলেই ঘুমিয়ে যাই, অতল ঘুমের রাজ্যে পাড়ি দেই। সেই বাক্যকে সত্যি প্রমাণ করে অর্পণাও দ্বীপের সান্নিধ্য পেয়ে ঘুমিয়ে পড়েছে।
ঘুমের মাঝে মিশে গিয়েছে দীপের প্রশস্ত বুকে, মুখ গিয়ে ঠেকেছে দীপের খোলা বোতামের ফাঁকে থাকা উন্মুক্ত গলায়। দীপ সন্তর্পণে এক হাতে ধরে রেখেছে নিজের ঘাড়তেরা বউটাকে। দীপ সত্যি সত্যি একদিন বউকে নিয়ে হসপিটালে যাবে, তারপর ঘাড়ের একটা টেস্ট করিয়ে দেখবে বউটার ঘাড়ের রগগুলো এত তেড়া কেন। সে জেদি মানুষ, তার বউ হবে শান্তশিষ্ট, জামাই যা বলবে সেই অনুযায়ী উঠবে বসবে। না, তা না, উল্টো তার বউ তাকে দেমাক দেখায়, মুখে মুখে তর্ক করে। ঘাড়তেড়া নারী একটা। নিজের উপর শক্তপোক্ত কিছু অনুভব করে চোখ মেলে তাকালো অর্পণা। বুকে মুখ গুজে থাকা দীপকে দেখে অর্পণা এদিক ওদিক তাকিয়ে রুমটা চেক করতে দেখল সে মির্জা বাড়িতে দীপের রুমে শুয়ে আছে। কাল তো মাইকে ঘুমিয়ে গিয়েছিল সে, তার মানে দীপ ওকে সোজা বাড়িতে নিয়ে এসেছে। কেন যেন অর্পণার ঠোঁটে হালকা হাসি ফুটল। অনেকক্ষণ একভাবে শুয়ে থাকার ফলে অর্পণার হাত পায়ের রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে হাত পা অবশ লাগছে। অর্পণা দীপকে আলতো করে ছাড়াতে হালকা নড়াচড়া করতেই দীপ অর্পণার বুক থেকে মাথা তুলে ঘুম ঘুম চোখে একবার তাকিয়ে আবারও মুখ গুজে অস্ফুট স্বরে বলল, এমন করিস না বারু, একটু ঘুমোবো। অর্পণার বুকটা মোচড় দিয়ে উঠল। উনি তবে পারুর অভাব পূরণ করতে ওকে এখানে এনেছে? ঠোঁটে ফোটা হাসিটুকু হুট করে মিলিয়ে গেল। চোখটা জ্বালা করছে। উফ, কিসের আশা করতে চাই সে? তার মতো মেয়েকে দীপ কেন ফিরিয়ে আনতে যাবে? তার তো কোনো মূল্যই নেই। সব মূল্য এই চেহারাটা পাচ্ছে। অর্পণার খুব ইচ্ছা করছে অ্যাসিড দিয়ে চেহারাটা পুড়িয়ে দিতে, তাহলে আর কেউ তাকে প্রয়োজনে কাছে টানবে না। ইস, সেও যদি মেধার মতো একটা বড় অ্যাক্সিডেন্টে চেহারাটা হারিয়ে ফেলতো, নয়তো পারুর মতো বড় কোনো রোগ হয়ে মারা যেত, তাহলে খুব 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 ভালো হতো। এই বিষাদের জীবন আর ভালো লাগছে না। সব দুর্ভোগ কেন তার কপালেই থাকতে হবে? বাচ্চা বয়সে মা ছেড়ে চলে গেল, সে নিয়ে স্কুল কলেজের সহপাঠীদের কটাক্ষের শিকার হতে হয়েছে। কত বাজে বাজে কথা বলতো সবাই। সেসব সহ্য করতে না পেরে সহপাঠীদের মারতে গেলে উল্টো নিজে মার খেয়ে ফিরত। স্যার ম্যামরাও কথা শোনাতে ছাড়েনি, মায়া দেখানোর নামে খোঁচা দিত অবিরত। স্কুল কলেজ পুরোটা সময় একা একা কাটিয়েছে, কোনো বন্ধু বান্ধব ছিল না। একজনকে মন প্রাণ দিয়ে ভালোবাসলো, সে সবার সামনে অকথ্য ভাষায় অপমান করলো, মারধর করে বাড়ি থেকে বের করে দিল। সেদিন বাড়ি থেকে বেরোনোর পর পাপাকে কল দেওয়ার জন্য ফোন খুঁজতে গিয়ে দেখলো ফোন ভিতরে ফেলে এসেছে। একা একা রাস্তায় হাঁটতে নিতেই 4-5টা ছেলের খপ্পরে পড়ল। ক্যারাটে জানলেও মনের দুর্বলতায় সেদিন খুব একটা সুবিধা করতে পারেনি অর্পণা। সেদিন যদি পাপ্পা ঠিক সময় না আসতো, তাহলে হয়তো 4 বছর আগে নর্দমায় তার লাশ পাওয়া যেত। এত বছর পর সব ভুলে একজনকে ভালোবাসলো, সে এখন তার মাঝে অন্য নারীকে খোঁজে। আচ্ছা, অর্পণা এত সস্তা কেন? সবাই এত অবহেলা করে কেন তাকে? এই পৃথিবীতে পাপ্পা ছাড়া আর এমন একজনও কি নেই যে ব্যক্তি অর্পণাকে ভালোবাসবে? সেখানে থাকবে না কোনো প্রয়োজন, স্বার্থ কিংবা মোহ। না, তা বোধহয় হওয়ার নয়। অর্পণা আবারও দীপকে সরাতে চাইলে দীপ আবারও মাথা ঝাঁকিয়ে না করল। অর্পণা এবার পারুর মতো নরম স্বরে বলল, বেবি একটু সরো, আমি ওয়াশরুমে যাব। দীপ সরে গেল। অর্পণার ঠোঁটে তাচ্ছিল্যের হাসি। ঘড়িতে সময় দেখল 5:42। কিছুক্ষণ আগেই ফজরের আজান পড়েছে, সবাই নিশ্চয়ই এখন নামাজ পড়বে। অর্পণা দ্রুত উঠে স্টাডি টেবিলের কাছে গিয়ে খাতায় কিছু একটা লিখল, তারপর দরজা খুলে রুম থেকে বেরিয়ে গেল। এই দয়ার জীবন চাই না তার। বাঁচার হলে একা বাঁচবে, বাঁচতে না পারলে মরে যাবে, তবুও কারোর প্রয়োজন হয়ে বাঁচবে না। অর্পণা বেরিয়ে যেতেই দীপ চোখ মেলে তাকালো। বালিশের তলা থেকে ফোনটা বের করে মেইন গার্ডের ফোনে মেসেজ পাঠালো। যেতে দাও। পরপরই বিহানের ফোনে টেক্সট পাঠালো, নামাজের পর ভিসিকে কল দিয়ে ইনভাইটেশন গ্রহণ করবি। এবার বোধহয় সবাইকে জানানো উচিত দীপ মির্জা ফিরে এসেছে। শত্রুর মুখে ভয় না দেখে খতম করায় মজা নেই।
সেই সাথে একজন সাবেক ভিবি হিসেবে ভার্সিটির বাচ্চা কাচ্চাদের পড়ালেখার খোঁজ খবর নেওয়া উচিত। কম করে হলেও পরিসংখ্যান বিভাগে ডিটেকটিভ কন্যাকে 2-3টা র্যাক দেওয়া উচিত। আদ্রিয়ানের ফ্ল্যাটের সামনে আসতেই লিফট হাউসের সামনে আদ্রিয়ানের দেখা মিলল। সে কোনো কারণে তাড়াহুড়ো করে নিচে নামতে নিচ্ছিল। আদ্রিয়ানকে দেখে অর্পণার মাথায় রাগ তীর বেরিয়ে উঠল। অর্পণাকে দেখে আদ্রিয়ান দৌড়ে এসে বাহুতে হাত রাখতে নিলে অর্পণা দূরে সরে গেল। ওকে সরে যেতে দেখে আদ্রিয়ান হাত গুটিয়ে নিয়ে বিচলিত কণ্ঠে প্রশ্ন করল, কই ছিলে জানিম? তোমায় রুমে এসে দেখতে না পেয়ে আমার জান বেরিয়ে যাচ্ছিল। ঠিক আছো তুমি? কই ছিলে সারা রাত? অর্পণার রাগের শরীর ফাটছে, তবুও শান্ত কণ্ঠে বলল, গোরস্থানে ছিলাম, নিজের কবর খুঁড়ে এসেছি। আদ্রিয়ান অসহায় দৃষ্টিতে অর্পণার দিকে তাকালো, কণ্ঠে কাতরতা ঢেলে বলল, সরি জানিম, মাঝ রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাকে তাড়াহুড়ো করে হসপিটালে নিতে গিয়েই বসুন্ধরা পৌঁছানো হয়নি। কিন্তু তুমি যখন দেখলে আমি যাইনি, তখন ফিরে এলে না কেন? অর্পণা আদ্রিয়ানের দিকে অবাক নজরে তাকালো, কয়েকবার পলক ঝাপটে প্রশ্ন করল, আপনি বসুন্ধরা গেট যাননি? এর আগে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল? না, আমি মালিবাগ পেরোতেই একজন ছেলে হুট করে বাইকের সামনে এসে পড়ে। আমি কোনো রকম কাটাতে পারলেও পরবর্তীতে একটা গাড়ি এসে ওর গায়ে ধাক্কা মেরে দেয়। সেই ছেলেকে হসপিটালে নিয়ে একটু আগে পরিবারের কাছে বুঝিয়ে দিয়ে ফ্ল্যাটে ফিরলাম। ফিরে দেখি তুমি নেই, তাই তাড়াহুড়ো করেই খুঁজতে যাচ্ছিলাম। অর্পণা ভাবনায় পড়ে গেল। আদ্রিয়ান যদি বসুন্ধরা গেটে না গিয়ে থাকে, তাহলে শুরু থেকেই দীপ তার সাথে ছিল। এমনকি রাইড শুরুতে হ্যান্ডশেক অ্যান্ড পাঞ্চ আদ্রিয়ান নয়, বরং দীপের সাথে হয়েছিল। এই জন্যই শুরুতে একটা কথাও বলেনি দীপ। কত চতুর এই লোক! তাহলে কি দীপই কোনোভাবে তার বাইকের টায়ার পাংচার করিয়েছে? বেয়াদব লোক একটা। অর্পণার ভাবনার মাঝেই আদ্রিয়ান ফ্ল্যাটের দরজা খুলল। অর্পণা ভিতরে ঢুকে সোফায় বসল। আদ্রিয়ান 2 কাপ কফি বানিয়ে বসলো অর্পণার পাশে। অর্পণা কফির কাপ নিয়ে তাতে চুমুক দিয়ে বলল, একটা ফেভার করবেন? বিনিময় হিসেবে সুযোগ পেলে আমিও আপনার উপকার করে দিব। আদ্রিয়ান কফির কাপে চুমুক দিয়ে বলল, লাগবে না, বলো কি করতে পারি। টিসি নিতে অভিভাবকের প্রয়োজন এবং অনুমতি প্রয়োজন। পাপা তো আসবে না, আর পাপা ছাড়া আমার দুনিয়ায় আপন বলতে কেউ নেইও। তথাকথিত সম্পর্কে আপনি আমার মামাতো ভাই হন। আমার সাথে একটু যাবেন? সাইন লাগতে পারে, তাই আবার আপনি থাকলে ভিসি তেমন কোনো কোশ্চেনও করবে না। আদ্রিয়ান নীরব দৃষ্টিতে তাকিয়ে রইল। তার জানেন তার কাছে কিছু একটা চেয়েছে, আর সে তা দিবে না তা কখনোই হয় না। সে যত দিন বাঁচবে ততগুলো দিন অর্পণার জন্য করে যাবে, তাও সবটা নিঃস্বার্থভাবে, যার বিনিময়ে সে কিছুই চাইবে না। ভার্সিটিতে পা রাখতেই অবাক হয়ে গেল অর্পণা। আজ তাদের রেজাল্ট দেওয়ার কথা, যা সর্বদাই নোটিশ বোর্ডে দেয়া হয়। কিন্তু ভার্সিটির সাজগোজ দেখে মনে হচ্ছে আজ বিরাট কোনো অনুষ্ঠান হতে চলেছে। অর্পণা ধীরে ধীরে ভার্সিটির ভিতরে পৌঁছালো। অরুণ রাত্রিদের আশেপাশে দেখতে না পেয়ে পল্লবকে ফোন কল দিল। ওপাশ থেকে কল ধরতেই অর্পণা তাদেরকে নিজের অবস্থান সম্পর্কে জানালো। ওদের আসতে আরও মিনিট কয়েক সময় লাগবে বলে জানিয়েছে, তাই সে করিডোরের দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালো। অর্পণার জন্য জনসমাগমে একা থাকা আহামরি কোনো ব্যাপার না। সারা জীবন একা একা চলেছে বলে কথা। সে ফোন বের করে ফেসবুক স্ক্রলে ব্যস্ত হয়ে পড়ল। হঠাৎই তার সামনে বাতাসের বেগে পিয়ন এসে দাঁড়ালো। এতটাই দ্রুত এসে দাঁড়িয়েছে যে অর্পণা কিছুটা ভয় পেয়ে গিয়েছে। তাই হালকা রাগত স্বরে জিজ্ঞেস করল। অর্পণার এমনি মন মেজাজ খারাপ ছিল, তার উপর ভিসির কথা শুনে রাগে ফেটে পড়ল। এই ভিসিটা বরাবরই তাকে উল্টোপাল্টা কাজে জড়িত করে দেয়, যা করতে গিয়ে তার জীবনে সকল বিপত্তি বাধে। সেবার যদি লাইব্রেরির বই এক্সচেঞ্জের লিস্ট করতে না যেত, তাহলে কখনোই এই দীপ মির্জার সাথে পরিচয় হতো না, আর না এই লোককে ভালোবাসত। এই ভালোবাসার জন্যই অর্পণা আজ নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছে, অন্যের অবহেলা সহ্য করতে হচ্ছে। তার জীবনে যত দুর্ভোগ, তার সব দোষ ভিসির নামে করে দিয়ে রাগত স্বরে বলল। অর্পণা জাকিরের সাথে হাঁটা দিল। এই মুহূর্তে চাইলেও সে ঘাড় তেরামি করতে পারবে না,
কারণ এখন না গেলে সাথে সাথে ভিসির বাচ্চা পাপ্পাকে কল দিবে। এমনি পাপ্পা রেগে আছে, যদি কোনোভাবে জানতে পারে ওনার বন্ধুর সাথে অর্পণা বেয়াদবি করেছে তাহলে আরও রেগে যাবেন। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে অর্পণা জাকিরের উদ্দেশ্যে প্রশ্ন করল। জাকির মাথা ঝাঁকিয়ে সাই জানিয়ে বলল। জাকিরের কথাই ভাষা হারিয়ে ফেলল অর্পণা। তার মানে আজ এখানে দীপ আসবে? ওনার জন্যই এত আয়োজন? কই, কাল তো কিছু বলেননি। নিজের ভাবনায় নিজেই অবাক হলো অর্পণা। দীপ তাকে কেন কিছু বলতে যাবে? আজব। আর তাদের মাঝে কথাই বা হলো কতটুকু? যতটা কথা হয়েছে শুধুই কথা কাটাকাটি হয়েছে। জাকিরের উদ্দেশ্যে আর কিছুই বলল না অর্পণা। ওকে কিছু জিজ্ঞেস করতে না দেখে জাকিরও আর কিছু বলল না। দীর্ঘ পথ অতিক্রম করে ভিসির রুমের সামনে এসে পৌঁছালো। জাকির দরজায় হালকা নক করে অনুমতি চাইতেই ভিসি স্যার চোখ তুলে তাকালেন। ভিসির রুমে আরও অনেক স্টুডেন্ট দাঁড়িয়ে আছে, সবাইকে কিছু একটা সমানে বুঝিয়ে যাচ্ছে ডিএইচ স্যার। অর্পণাকে আসতে দেখে ভিসি স্যার মুচকি হেসে বললেন। মনে মনে ভিসির গোষ্ঠীর তুষ্টি ঘোষণা করল অর্পণা। আবার বড় মুখ করে বলছে আর একটু লেট করলে আরশাদকে কল করতাম। ভিসি শাহেদ শামীর অর্পণাকে বসার জন্য ইশারা করল। এমনিতেই এই চেয়ারগুলোতে প্রফেসররা ব্যতীত অন্য কেউ বসতে পারে না, তবে অর্পণাকে তিনি সর্বদাই এখানে বসার জন্য ইশারা করেন। অর্পণা নিষেধ জানালেও শুনতে চান না, তাই এখনও নিষেধ করল না, চুপচাপ বসে পড়ল। অর্পণাকে বসতে দেখে 8-10টা A4 সাইজের কাগজ এগিয়ে দিল তার দিকে। অর্পণা সেগুলো হাতে নিয়ে ঘেটে ঘুটে দেখে স্যারের দিকে তাকাতেই শাহেদ শামীর নরম স্বরে বললেন। অর্পণা যেন বোকা বনে গেল। এমনিতে সে সবার সামনে কনফিডেন্ট থাকলেও দীপের কাছে দুর্বল। তার সামনে হোস্টিং করা বেশ চাপের। তবুও না করল না অর্পণা, বরং ঠোঁট বাঁকিয়ে হেসে ভিসির উদ্দেশ্যে বলল। হাসলেন শাহেদ শামীর। ড্রয়ার থেকে একটা চকলেটের প্যাকেট এগিয়ে দিয়ে বলল। অর্পণা সেটা ফিরিয়ে দিয়ে বলল। এবার শাহেদ শামীর হালকা ঝুঁকে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলেন। অর্পণা শব্দ করে হেসে বলল। শাহেদ শামীর শব্দ করে হেসে হাত মুষ্টিবদ্ধ করে অর্পণার সামনে এনে পাঁচ করার ইশারা করতেই অর্পণাও হাত মুষ্টিবদ্ধ করে পাঁচ মারল। অর্পণার মাঝে মাঝে জীবনটা সুন্দরী মনে হয়, তবে আসসালামু আলাইকুম সুপ্রিয় সহপাঠী এবং সিনিয়র জুনিয়র ভাই বোনদের সবিনয়ের সাথে জানানো হচ্ছে যে আর কিছুক্ষণ সময় পেরোলেই আমাদের ভার্সিটি প্রাঙ্গণে পা রাখবেন বিশিষ্ট অর্থমন্ত্রী মোহাম্মদ শাহিন মির্জা সাহেব, সাবেক এমপি মোহাম্মদ মাহিন মির্জা সাহেব, আমাদের সুপ্রিয় সাবেক ভিপি দীপ জোহান মির্জা এবং বিশিষ্ট শিল্পপতি বিহান আব্রু মির্জা। আপনারা যারা তাদের অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুতি নিয়েছেন তারা গেটের নিকটে এগিয়ে যান। আর খানিক বাদেই ওনারা পদার্পণ করতে চলেছেন ঢাবির গেট প্রাঙ্গণে। ওনাদের আমন্ত্রিত স্লোগান দেওয়ার পূর্বে আরো একবার স্মরণ করতে চাই আমাদের মাটি, দেশ ও দেশের মাটিকে। কথাটা বলেই অর্পণা মাইকে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা গানটি প্লে করে দিল। তার হৃৎপিণ্ডটা খুব কাঁপছে। এখন টানা 2-3 ঘন্টা তাকে দ্বীপের সামনে উপস্থাপনা করতে হবে। সাথে 2 চাচা শ্বশুর তো আছেনই। এই যে এতক্ষণ আরও নেতাদের নাম অ্যানাউন্স করলো, তারা প্রবেশ করলো। তারা স্টেজে আসতেই ফুলের বুকে এগিয়ে দিল। কই, তখন তো একটুও নার্ভাস ফিল হয়নি। তাহলে এখন কেন হৃৎপিণ্ডটা এমন ধকপক করছে? এই দীপ মির্জার কাছে সে এতটা দুর্বল কেন? কেন জেদ করেও করতে পারছে না? বারবার ভুলে যাব ভেবেও ভুলে যাওয়া হচ্ছে না। এর উত্তর নেই তার কাছে। অর্পণার গভীর ভাবনার মাঝেই একজন সিনিয়র এসে ধীর কণ্ঠে বলল। অর্পণ, মির্জাদের পাশাপাশি মণ্ডলের গাড়িটা ঢুকবে মনে হচ্ছে। যদিও দুই দল উল্টো পথ থেকে এসেছে, কিন্তু সময়টা একসাথে। দুই পক্ষ সামনাসামনি হওয়ায় ভার্সিটিতে কোনো ঝামেলা হবে না তো? অর্পণা প্রথমে চিন্তিত হলো, পরেক্ষণেই মনে হলো দীপের সাথে বিহান আছে। ওই লোক মাথা গরম করলেও বিহান ভাই ঠিক সামলে নেবেন। অর্পণা ছেলেটির চিন্তিত ভঙ্গিতে বলা কথাগুলোর বিপরীতে রিল্যাক্স থাকতে বলে মাইকে আবারও অ্যানাউন্স করল।
সম্মানিত সাবেক এমপি, মন্ত্রী এবং ভিপি সাহেবের সাথে সাথে আমাদের ভার্সিটি প্রাঙ্গণে উপস্থিত হচ্ছেন রমনার বর্তমান এমপি সমীরণ মণ্ডল এবং তার সুযোগ্য পুত্র অজয় মণ্ডল। তাদেরকে জানাই ঢাকা ইউনিভার্সিটির তরফ থেকে নমস্কার এবং অভিনব শ্রদ্ধা। উভয়ে যেহেতু একসঙ্গে প্রবেশ করেছেন, সেহেতু আমার সিনিয়র ভাইদের কাছে একই সাথে সকলের নাম নিয়ে স্লোগান পেশ করার আবেদন করা হচ্ছে। আশা করব ভার্সিটি এবং শিক্ষা প্রতিষ্ঠানের কথা মাথায় রেখে উভয় পক্ষ শান্ত মেজাজে আজকের অনুষ্ঠান সম্পন্ন করবেন। আমরা সমঝোতা চাই, কোনো বিবাদ নয়। অর্পণার সতর্ক বাণীটুকু গেটের কাছাকাছি আসতেই বিহান, মাহিদ মির্জা, শাহিন মির্জার কানে পৌঁছালো। বিপক্ষ দলীয় লোকদের আগমনে শাহিন মির্জা, মাহিন মির্জা গম্ভীর থাকলেও বিহান ঠোঁট টিপে হেসে দ্বীপের দিকে তাকালো। দ্বীপ ফোনে কিছু একটা মন দিয়ে দেখছে। বিহান জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে দ্বীপের দিকে হালকা ঝুঁকে বলল, ভাই, তোর বউ তোকে সাবধান করে দিচ্ছে। আজ কিন্তু কোনো রকম ঝামেলা জড়াতে পারবি না। দ্বীপ কান থেকে ইয়ারপড সরিয়ে বলল, কিছু বললি? কথাটা ক্যাচ করতে পারিনি, আবার বল। বিহান হতাশ হলো। দুদিন ধরে ছেলেটা ফোনে কি যেন মনোযোগ দিয়ে দেখতেই থাকে, কিন্তু কি দেখে কে জানে। দেখতে দেখতে মাঝে মধ্যেই ঠোঁট বাঁকিয়ে হাসে, আবার কখনো রাগে চোয়াল শক্ত করে নেয়। বিহান কৌতূহল বশত মোবাইলের দিকে উকি দিতেই সেটা সরিয়ে নিল দ্বীপ। হালকা রাগী কণ্ঠে বলল, হোয়াটস দ্য প্রবলেম? কাক হেসে বসছিস কেন? বইয়ের দরকার পড়লে মির্জা বাড়িতে যা। বিহান মুখ বাঁকিয়ে বলল, তোকে বলেছি আমার বউ লাগবে। আমার দিকে ফোকাস না করে তোর বউয়ের দিকে ফোকাস কর। সে এই মাত্র তোকে সতর্ক করলো যেন কোনো ঝামেলায় না জড়াস। দ্বীপ ভ্রু কুঁচকে বলল। আমার বউ এখানে কি করছে? বিহান কাঁধ উঁচিয়ে না জানার ভঙ্গিতে করে বলল। উপস্থাপনা করবে বোধহয়, শিওর জানি না। কথাটা কর্ণকুহর হতেই রাগে ফেটে পড়ল দ্বীপ। দাঁতে দাঁত চেপে বলল, বিয়াতবের বাচ্চার মনে হয় মরার শখ জেগেছে। সামনে পাইখালি একবার মেরে মুখের নকশা বদলে দেব। বিহান তাচ্ছিল্য হেসে বলল, যেই মুখের জন্য এতটা সুস্থ জীবনে ফিরতে পেরেছিস, সেই মুখ ভেঙে দিবি? আমিও বা কাকে কি বলি? তোর মতো অকৃতজ্ঞের দ্বারা সবই পসিবল। বিহানের খোঁচা মারা কথায় ধমকে উঠল দ্বীপ। অনার্থক কথা বলবি না, অতিরিক্ত কথা আমার পছন্দ নয়। বিহানও সমান তালে রাগঝাড়া কণ্ঠে বলল, এখন তো লাগবেই না, অথচ মেয়েটা তোকে আগলে রাখবে বলে আদ্রিয়ানের এক আকাশ সমান ভালোবাসা পায়ে পিষে দিয়েছে। তোর চোখে ভালোবাসা খুঁজবে বলে আদ্রিয়ানের চোখে এক সাগর ভালোবাসা থাকা সত্ত্বেও তাকিয়ে দেখেনি। তোকে পাগল অবস্থা থেকে ঠিক করবে বলে আদ্রিয়ানকে পাগল প্রায় বানিয়ে দিয়েছে। কথা ছিল অর্পণা আদির বউ হবে, ওর বাবাও মেনে নিয়েছিল, কিন্তু মেয়েটা স্ব ইচ্ছায় তোকে বিয়ে করে বাবার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। অথচ মেয়েটার বাবা ছাড়া এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। বলছি না ওর উপর মায়া দেখিয়ে কাছে টানতে, ভালোবেসে কাছে টানতে। মেয়েটা ভালোবাসার লোভী, বিশ্বাস কর। এমনিতে অর্পণাকে যতটা শক্ত দেখায়, ভেতর থেকে তার চেয়েও হাজার গুণ বেশি দুর্বল। একটু ভালোবেসে জড়িয়ে ধরলেই দেখবি কেঁদে দেবে। বিশ্বাস না হলে একবার ট্রাই করেই দেখিস। দ্বীপ বিহানের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে জিজ্ঞেস করল, আমার বউকে আমার থেকেও ভালো জিনিস মনে হচ্ছে? বিহান আবারও তাচ্ছিল্য হেসে বলল। তুই তোর বউকে চিনিস? দীপ মুখটা গম্ভীর করে একবার ফোনটা তুলে স্ক্রিনে হাত বুলিয়ে বলল, আল্লাহের পর ওর পাপ্পার থেকেও বেশি। ও নিজেও বোধহয় নিজেকে অতটা চেনে না যতটা আমি ওকে চিনি। বিহান উৎসুক কণ্ঠে জানতে চাইল, এর পরেও বলবি তুই ওকে ভালোবাসিস না? দীপ তপ্ত শ্বাস ফেলে বলল, চিনতে হলে মনোযোগ দিয়ে বুঝতে হয়, ভালোবাসার প্রয়োজন পড়ে না। তার মানে তুই বলতে চাচ্ছিস ওকে তুই কখনোই ভালোবাসবি না? সম্ভব না। বিহান ঠোঁট কুচকাল, মুখে নিদারুণ তিক্ততা নামিয়ে বলল, তাহলে আজীবন বাসর না করেই থাক। এরকম ভালোবাসা ছাড়া অর্পণার তোর কাছে ফিরবেও না, তোর বাসর করাও হবে না। শেষ মুহূর্তে চিরকুমার হয়েই মরতে হবে। বিহানের কথাই ঠোঁট বাঁকিয়ে হাসল দীপ। তার যখন মন চাইবে তখনই বউকে কাছে আনতে পারবে, বাসর করা কি এমন ব্যাপার। তবে এই রকম কিছু সে বিহানের সামনে প্রকাশ করল না, বরং উল্টো বিহানকে প্রশ্ন করল, আমার তো 8 মাস, তুই বিয়ে করেছিস 4.5 বছর, তোর বাসর হয়েছে তো? দীপের প্রশ্নে থতমত খেয়ে গেল বিহান।
অন্যকে পচাতে গিয়ে নিজে পচানি খাওয়া যাকে বলে আর কি। সে নিজেই তো এখনো বাসর টাসর করতে পারলো না, আবার অন্যকে খোঁচাতে আসে। বউটা তো কাছেই আসতেই চায় না। পরক্ষণেই ভাবল তার জীবনটা আর 5টা সাধারণ মানুষের মতো নয়।